আচ্ছা, প্রবলেমটা তাহলে আমার মন মানসিকতা নিয়ে, যে আমি লাভ রিয়াক্ট দিয়েছি এবং সেখানে একটা হাসির ইমোজি দিয়েছি, এর জন্য সমস্যা হচ্ছে। এটা সমস্যা নয় যে আমি কমিউনিটি পোস্টটা কেন দিয়েছি, এটা সমস্যা যে ওখানে কেউ কেউ তার ওই 49টা নিয়ে বা 1500 টাকা নিয়ে খিল্লি করতে এসেছিল, তাকে কেন আমি লাভ রিয়াক্ট দিয়েছি বা তার ওখানে কেন আমি হাসির ইমোজি দিয়েছি, এর থেকে আমার মন মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, যদি কোনো কমেন্ট বাজেভাবে আমাকে না করে থাকে তাহলে আমি সবাইকে লাভ রিয়াক্ট দিই এবং সেখানে আমি হাসির ইমোজিও দিই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আরও একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি খুব চালাক। আচ্ছা, চালাক হওয়া কি খারাপ? চালাক তো হতেই হবে, যা যুগ পড়েছে সেই জায়গায় যদি তুমি বলদি বা বলদ হও তাহলে তো তোমাকে সবাই মানে কি বলবো, পিষে দিয়ে চলে যাবে। তো সেটা কি আমি করতে দেব? তো আমার বয়সটাও তো নেহাতি কম হয়নি, ম্যাচুরিটিও ডেভেলপ করেছে। তো এতদিনের এক্সপিরিয়েন্সে এখনও যদি আমি নির্বোধ বোকা থাকি তাহলে আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, তো অনেক কিছুই শুনছি, কিন্তু এখন আমাকে একটু ফ্ল্যাশ ব্যাকে যেতে হবে। বহুদিন আগে যখন আমাকে দীপ্তিদি বেনারসের বাইজি বলে ডাকতো, যদিও বেনারসের বাইজি কেন ডাকতো তার আগে কিছুটা বলি। সেটা হচ্ছে, উনি টিনু সুন্দরীকে ছেঁদিয়ালি বলে ডাকতো, ঠিক আছে? ছেঁদিয়ালি মানে বুঝতে পারছো, যার ছেঁদা আছে। তো তাই জন্য আমি ওনাকে পুঙ্গালি বলে ডাকতাম। কী জন্য নিশ্চয়ই বুঝতে পারছো, যার ওটা আছে, ঠিক আছে? তো যখন ছেদিয়ালি বলতো তখন আমি তাকে পুঙ্গালি বলতাম, এবং আমি যখন পুঙ্গালি বলতাম তিনি আমাকে বেনারসের বাইজি বলতেন। এবার কেন বেনারসের বাইজি বলতেন তার ক্ল্যারিফিকেশনও শুনেছিলাম, যে আমি অনেক সোনার গয়না পরে বসি এবং আমাকে ওই মানে বাইজি পাড়াতে যেরকম সেজে গুছে সোনার গয়না পরে বসে, সেই জন্য উনি আমাকে বেনারসের বাইজি বলতো, যেটা উনি বিশ্লেষণ করেনি, অন্য কেউ বিশ্লেষণ করেছে। তো যাই হোক, এই যখন বেনারসের বাইজি বলা হতো সেই সময় তো অনেকেই সেখানে গিয়ে ওইটা নিয়ে কমেন্ট করতেন এবং লাইভেও হতো। তারপরে উনি আমাকে ওটা বলা ছেড়ে দিয়ে আমার নাম ধরে চুনা বা রুনা এরম বলেই ডাকতে শুরু করলেন। এরকম একটা সময় ওনার ওখানে একটা কমেন্ট করেছিলেন হিপ্রা, সেই যে হিপ্রা, যিনি কিনা সীমাদির লাইভে আমি যখন যেতাম সব থেকে অসুবিধা তার হতো। সে সীমাদির লাইভে আমাকে টলারেট করতে পারতো না এবং আমাকে যতখানি পরিমাণ খিল্লি করা যায় করতো, এবং বারবার একটাই কথা বলতো, কন্টেন্ট নিতে এসেছে, কন্টেন্ট নিতে এসেছে, এটা বলতো। যদিও কন্টেন্ট নেওয়ার জন্য কারোর লাইভে গিয়ে কমেন্ট করার কোনো প্রয়োজন হয় না, সেটুকুনি বোঝার মতো ক্ষমতা সেই সকল ভিউয়ার্সদের ছিল না। যাই হোক, এইবার ইনি অনেক অনেক কিছু কমেন্ট করতেন, তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। তোমরা সবাই জানো আমি নালিকে নিয়েও একটা ভিডিও করেছিলাম, আর এই হিপ্রাকে নিয়েও একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে? আরও একজনকে নিয়ে করেছিলাম, দোলাদি, তাকে নিয়েও একটা ভিডিও করেছিলাম। তো আমি আবারও বলছি, আমি সেই সব ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করব যারা কন্ট্রোভার্সিয়াল টপিক আলোচনা করবে, মানে কন্ট্রোভার্সি যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলবে না, তারা নিজেরা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করবে, তাহলে সেটা নিয়ে আমি অবশ্যই আলবাত কন্ট্রোভার্সি করতে পারি। এখানে আমার কাছে ভিউয়ার্স বলে আলাদা আর ক্রিয়েটার বলে আলাদা এরকম নয়, কন্ট্রোভার্সিয়াল যে কোনো জিনিস নিয়ে আমি ভিডিও করব। তো এরকমই একটা ভিডিও আমি হিপ্রাকে নিয়ে করেছিলাম। সেই হিপ্রা তখন আমাদের দীপ্তিদির ভীষণই ক্লোজ ছিল, সে থাকতেই পারে যে কোনো ভিউয়ার্স। এখন অবশ্যই হিপ্রার মুখোশ মোটামুটি সবার কাছে ওপেন হয়ে গেছে। এখন তার দুটো জায়গা হয়েছে, এক হচ্ছে আমাদের কী যেন বলে ইপু দিদির কাছে এবং হার্টের কাছে ওর যায়। যদি এই হার্টকে নিয়েও অনেক কথা সে সীমাদির লাইভে বলেছে, সে যে বলেছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ওকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে সে গিয়ে এত বড় একটা চোতা লিখে এসেছিল তোমার দীপ্তিদির ওখানে, এবং সেখানে বেনারসির বাইজি বলেই অ্যাড্রেস করেছিল, আরও অনেক কথা বলেছিল। তা এখন আমার কাছে স্ক্রিনশটটা নিয়ে আমি ওগুলো ডিলিট করে দিয়েছি, অনেক দিন আগে সেটা ছিল। সেখানে কিন্তু দীপ্তিদি রীতিমতো সেটা লাভ রিয়াক্ট দিয়ে হেসেছিল, ঠিক ওই মিচকি হাসির মতো। তাহলে কি সেই সময় দীপ্তিদির মন মানসিকতাটা ওটাই ছিল? মানে উনি আমাকে
বেনারসির বাইজি বলা বন্ধ করে দিয়েছিল, আমাকে রুনা বলেই ডাকতেন, তারপরেও এরকম একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে হাসির ইমোজি দিয়েছিল, তাহলে সেদিনকে কি ওনার মন মানসিকতা এটা ছিল? আজকে যখন আমার এই 49 কে কমেন্ট করেছে এবং তাতে যখন আমি হাসির ইমোজি দিয়েছি, লাভ রিয়াক্ট দিয়েছি, তার জন্য আমার মন মানসিকতা কতটা নিচ এটা বোঝা যাচ্ছে, তাহলে সেদিন কি সেটা হয়েছিল? না, প্রশ্নটা রইল আমার। কারণ একটা লাভ রিয়াক্ট আর একটা হাসির ইমোজি নিয়ে বাতকে বাতাঙ্গার এরা যেরমভাবে বানাচ্ছে, তাহলে আমাকে ওই পুরনো কাসন্দিটা একটু টেনে বার করতে হলো আর কি, আর কিছুই না। যে তাহলে কি সেই মানসিকতা নিয়েই করেছিল? দেখো, আমাদের ওখানে যদি কেউ কমেন্ট করে, ঠিক আছে, তাহলে কিছু করার নেই, তখন আমরা অনেক সময় লাভ রিয়াক্ট দিই এবং সেখানে হাসির ইমোজিও দিই, কারণ সেই কমেন্টটার পরিপ্রেক্ষিতে সেখানে যদি মানে তার ইনার মিনিং কী, সেখান থেকে আমার মেন্টালিটি কী এটা বোঝা যায়, তাহলে অনেকের এরকম মেন্টালিটি অনেক সময় বোঝা গেছে, ঠিক আছে। আমার মনে পড়ে নূপুর বলে একজন ছিল, আমার সঙ্গে একটা সময় বন্ধুত্ব ছিল, সে আমাকে নিয়ে একটা অশ্রাব্য গালির ভিডিও করেছিল, অশ্রাব্য। সেইখানে গিয়ে কিন্তু দীপ্তিদি ওরকম হাসির ইমোজি দিয়েছিল করে, হ্যাঁ। তো সেইটাও মানে যেরকম মিচকে একটা হাসির ইমোজি দেয়, তাহলে সেই তার মানে তখন ওনার ওটা বেশ এন্টারটেনিং লাগছিল। ওই লেভেলের অকথ্য গালি জানি না। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। তো চারিদিকে দেখছি চুনা 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 হচ্ছে, আর একজন ও বলছে চুনা রুনা যেরকম খুশি করেই বলছে, তো সেখানে ধরি একটা কথা বলছে যে আমি কেন হঠাৎ করে এই নতুন করে ওই শর্টসটা নিয়ে এসে দুটো শর্টস পাশাপাশি, মানে একটা শর্টস আর একটা ছবি পাশাপাশি রেখে কি প্রমাণ করতে চাইলাম? অনেক আগেই তো আমাদের তিশমার খান প্রমাণ করে দিয়েছে যে আমাদের খোকার বাড়িতে ওই আমাদের ঝিমি দিদি প্রেজেন্স ছিল এবং সেখানে শর্টস করেছিল, একদমই তাই। এই শর্টসটা পুরনোই শর্টস, ঠিক আছে, অনেক দিনের আগের শর্টস, এবং তখন তিশমার খান এটা পরিষ্কার বলে দিয়েছিল যে ওই বাড়িতে বসেই আমাদের ঝিমি দিদি এই শর্টস করছিল, ঠিক আছে। তাহলে নতুন করে আমি কি একেবারে ছিঁড়ে আটি বেঁধেছি আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে নতুন করে সিক্রেট রুম যে ঘরটা আমরা দেখলাম, যেটা প্রথমে আমরা আড়সের ভিডিও থেকে দেখতে পেয়েছিলাম, তারপরে আমরা আমাদের খোকা সেই সিক্রেট রুম ওপেন করলো যেদিন, সেটা পুরোটা দেখলাম। তো তারপরে আমাদের ওই ওয়ার্ড্রপের ভিউটা আমাদের চোখের সামনে আসলো, যে একটা দেয়াল জুড়ে ওয়ার্ড্রপ, যেখানে হোয়াইট দিয়ে মধ্যখানে একটা ব্রাউন কালারের দেয়া। তো এই যে জিনিসটা তখন ওইখানে দেখা গেছিলো, কিন্তু আমরা তো তখন এই সিক্রেট রুমটা দেখিনি, তাই আমরা কিন্তু বুঝতে পারছিলাম না যে এটা সিক্রেট রুমের থেকে ভিডিও করে তোলা ছবি, এটা আমরা বুঝতে পারছিলাম না। তাই যেহেতু সিক্রেট রুমটা ওপেন হয়েছে, সেহেতু আমি বললাম যে এটা পরিষ্কার ক্লিয়ার যে সিক্রেট রুমে শুয়ে শুয়েই এই ঝিমি দিদি শর্টসটা করেছিল। ভালো কথা। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে সেখানে কি পরে শর্টসটা করেছে? নাইটি পরে। সেখানেও অনেকে বলেছে যে যদি দূর থেকে কেউ জিন্স পরে বা চুড়িদার পরে যায়, তাহলে এই সেখানে গিয়ে নাইটি কেন পরবে, সেখানে গিয়ে নাইটি কেন পরবে বা কার নাইটি পরবে, আর কেনই বা পরবে? কথাটা হচ্ছে, দেখো, যেই মহিলাকে ডিনাই করলো আমাদের খোকা যে তাকে চেনেই না, একটা সময় বললো তাকে চেনেই না, পরবর্তীকালে বলল যে আমার বহু লোকের সঙ্গে কথা হয়, তো তেমনই এরকম একজনের সঙ্গেও আমার কথা হতো, তারপরে বলল যে আমার বন্ধু, ঠিক আছে। তো এরকম করে বারবার আলাদা আলাদা কথা বলেছে। তাহলে দেখো, আজকের একটা মেয়ে একটা ছেলের বন্ধু আলবাত হতে পারে, কিন্তু সেই বন্ধুত্বটা কতটা ক্লোজ হলে সে তার বাড়িতে গিয়ে নাইটি পরে, অন্য নিশ্চয়ই নাইটি পরে সে যায়নি, কিন্তু সেখানে গিয়ে নাইটি পরে সেখানে তার বেডরুমে শুয়ে শুয়ে তোমার রিলস করছে, এটা দেখানোর জন্য আমি সেদিনকে দেখিয়েছিলাম, আর কিছুই না। সবাই জানে এটা পুরনো রিলস, সবাই জানে এটা তো আগেই বলা হয়েছে, তাহলে নতুন কি আমি একেবারে করলাম আর কি। নতুনটা এটা প্রমাণ করলাম যে ওই সিক্রেট রুমে শুয়ে শুয়ে এটা করা হয়েছিল, এবং এখানে যদি ওর সাথে ওর ক্লোজ রিলেশন না থাকে, তাহলে কখনোই সম্ভব না ওরকমভাবে রিলস করা, ঠিক আছে, এটা বোঝানোর জন্য। কিন্তু বলা হয়েছিল যে মানে কি বলবো, প্রথম বলা হয়েছিল যে
সুখেন না দুখেন কি একজন আছে, সেই দুখেন নাকি ওদের বাড়িতে গিয়ে ফটো তুলে নিয়ে এসেছে, সেই যে একটা আমাদের খোকার তারাপীঠে যাওয়ার যে ফটোটা সেটা তুলে নিয়ে এসেছে। তারপরে বলা হয়েছে এই মেয়েটা হচ্ছে বন্ধু হতেই পারে, কিন্তু এরকম কোনো ব্যাপার নয়, অনেকভাবে ডিনাই করা হয়েছে। কিন্তু আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে সে তারাপীঠেও গিয়েছিল, সে ওদের বাড়িতেও এসেছিল এবং সেখানে সে রিলসও করেছিল, এবং এটাও ক্লিয়ার যে তার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সে সেখানে রাত্রি যাপন করেছে, সেটাও প্রুফ হয়েছে। কারণ এত রাত্রিবেলা সে ফুচকা খাচ্ছে, খাবার চাইছে, খিদে পেয়েছে বলছে, এই ধরনের কথাগুলো শোনা গেছে, তাহলে সে সেখানে প্রেজেন্স ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইবার আমাদের ধরা বলছে যে সীমাদি এত কিছু ওপেন করার পর ম্যাডাম কেন কোনো উচ্চবাচ্য করলো না, সবার এই প্রশ্নটা আসছে। তো স্বাভাবিক ব্যাপার, কারণ এরকম ধরনের কেউ যদি ম্যাডামকে নিয়ে কোনো কথা বলে, দেন অ্যান্ড দেন ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট, লাইভ, হ্যানা ত্যানা করতে চলে আসে। এখন যদি তার নিজের পাতানো বুইন, হ্যাঁ, মেলায় হারিয়ে যা, বিছড়ে যা বুইন এত ধরনের অ্যালিগেশন দিল, যেখানে সবথেকে বড় অ্যালিগেশন ছেলে মেয়ে সাপ্লাই এরকম বলল। এর আগেও আমরা অবশ্য দেখেছি ঝপনা ঝাপুর ব্যাপারে আমাদের চিঙ্কি মাসি গিয়ে আড়সের ওখানে কমেন্ট করে এসেছিল, সেই সময় আমরা জানি যে এই ব্যাপারটা। আর এই যে ঈশানীর ব্যাপারটাতেও অনেকে বলেছিল কথাটা। তো যাই হোক, তো অনেকেই অনেক জায়গা থেকে শুনেছি, কিন্তু যেখানে সীমাদি বলছে তার মানে সেটা অনেকটা ডেসপারেট ব্যাপার। কারণ সীমাদির পক্ষে তো এইভাবে বলাটা সম্ভব না, কারণ যেহেতু তারা দুজনে বুইন, কিন্তু তারা এক দলে ছিল, সেই জায়গা থেকে এটা বলছে মানে অনেকেই এটাকে একেবারে শিলমোহর বসাতে পারে। তো এরকম একটা অ্যালিগেশন দেওয়ার পরেও ওনার কোনো কিছু নেই, বলতে এলো না, কোনো লাইভ করলো না, কিছু করলো না, লোকের তো প্রশ্ন জাগবেই। আচ্ছা, এইবার আমাদের ধরা কি বলছে যে না, ম্যাডাম খুব ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত বলে এগুলো করছে না, এবং যাত্রার কথায় কোনো রেসপন্স করবে না। এটাই হাস্যকর। যাত্রার কথায় মানে যেই বুইনের সঙ্গে এত মানে অন্তরঙ্গতা, যেই বুইনের মানে একে অপরের মানে চোখে হারায় এরম ব্যাপার, সেই বুইন বলছে যাত্রা যে কেউ নয়, এটা আমাদের মতো চুনা নয় যে বাবা আমি বলছি বলে সেই কথাটার কোনো ভ্যালু নেই। তো সেই জায়গায় ম্যাডাম উত্তর দিতে আসছে না, এত ব্যস্ত। তো সেখানে সবারই একটু কিউরিয়াসিটি জাগছে না, এটা স্বাভাবিক ব্যাপার, তাই জন্যই কিউরিয়াসিটি জাগাচ্ছে। আর সিক্রেট রুমের ব্যাপারটা কেন আমি সামনে নিয়ে এলাম, কি প্রমাণ করলাম, সেটাও তোমাদের সামনে শেয়ার করে দিলাম। যে প্রমাণটা এটাই যে ওই সিক্রেট রুম অলরেডি তখন তৈরি হয়ে গিয়েছিল, এবং সিক্রেট রুমে শুয়ে শুয়েই মেয়েটি এরকমভাবে ভিডিও করছে, মানে শর্টস করছে। তাহলে কতটা তাদের মধ্যে ইন্টিমেসি সেটা বোঝা যাচ্ছে। এইবার তোমরা বলতে পারো যে তার পার্সোনাল লাইফে সে কার সঙ্গে কী করবে, তোমাদের এত মাথা ব্যথা কি? একদমই তাই, একদমই কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন সেটা ভিডিওর মধ্যে আসবে, তার আওয়াজ, তার কথা, তার বার্তা, তার ঝামেলা, তার কিছু না কিছু শোনা যাবে, এবং সেই নিয়ে আমরা কন্ট্রোভার্সি আলবাত করতে পারি। যখন কন্ট্রোভার্সি করা হয়েছিল তখন কেন বলা হয়েছিল যে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, ও এটা করেনি, সেটা করেনি, এই যে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা আজকের দিনে ওপেন হয়ে গেছে, সেইখানে সমস্যা। একটা ছেলে কটার রিলেশন করবে, কার সঙ্গে ইন্টিমেসি রাখবে, কার সঙ্গে কী, আমাদের তাতে মাথা ব্যথা নেই, থাকার কথাও নয়। কিন্তু যেহেতু সে বারবার হাইলাইট করে এই ব্যাপারটাতে যে সে সতা, তার জন্য বলতে আসতে হয়, না হলে কি আছে প্রবলেম? কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাই দা ওয়ে, আমাকে বলা হয়েছিল যে মানে অনেকে বলেছে যে কেন চুনাও তো বলেছে টিনুকে তুই 10টার রিলেশন কর, বিয়ে করিস না। আবার ভুল বললেন। আমি বলেছি যে তুই 10টা ফ্রেন্ডশিপ করতে পারিস, তুই 10টা ফ্রেন্ডশিপ করতে পারিস, কিন্তু কারোর সঙ্গে সিরিয়াস রিলেশনে যাওয়ার আগে অনেকবার করে ভাববি, 3 বছর 4 বছর তার সঙ্গে মিশবি, মেশার পর যদি মনে করিস যে হ্যাঁ সে জেনুইন এবং রিলেশনটার প্রতি তার সেই ফিলিংস আছে, তারপর গিয়ে তার সঙ্গে সিরিয়াস রিলেশন যা। না হলে কারোর সঙ্গে বন্ধুত্ব করে তার সঙ্গে 2 দিন ঘুরলে ফিরলেই তুই তার মানেই খুব খারাপ, এরকম নয়। এটা আমি বলেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আর আমি বলেছিলাম সিরিয়াস রিলেশনে না যেতে। বিয়ের কথা তো বাদই দাও, বিয়েটা আমি কি করে বলবো, আমি কি মূর্খ? কারণ তার এখনও লিগাল ডিভোর্স হয়নি, তাহলে বিয়ের গল্প আসছেই না। তাই আমি
কখনোই টিনুকে বিয়ের গল্প বলিনি। আমি বলেছিলাম তুই একসঙ্গে মানে তুই একজন কেন 10 জনের সঙ্গে রিলেশন করতে পারিস, কিন্তু সেই রিলেশনটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তারপর যদি বন্ধু থেকে তোর 2 বছর 3 বছর 4 বছর মেশার পর সিরিয়াস হয়, তারপরে তার সঙ্গে রিলেশনে যা, তার আগে কোনো কমিটমেন্ট বা কোনো সিরিয়াস রিলেশনে যাবি না। কথার মানে বোঝেন না আপনারা, এই জন্যই সমস্যা। তো যাই হোক, তাহলে আমি কোনো দিনই নাক সিটকানো নেই যে একটা ছেলে বা মেয়ের একের অধিক রিলেশন আছে। যদি থাকতো, তার মানে একের অধিক মানে একটা শেষ হয়েছে তারপরে আর একটা যদি থাকতো, তাহলে আমি জিমি দিদির বেলাও বলতাম। আমি জিমি দিদির বেলাও বলিনি যে ও এই খারাপ হ্যান ত্যান। তার জন্য তিশমার আমাকে প্রশ্নও করেছিল, এটা এই ওটা ওই সেটা ওই। আমি তিশমারকে অনেক কিছু বলেছিলাম। তো যাই হোক, তো আমার কাছে প্রবলেমটা হচ্ছে একটা মেয়ের 4টে রিলেশন করেছে মানেই সে খারাপ চরিত্রের, এটা প্রমাণ হয় না। রিলেশন কোনো কারণে শর্ট আউট মানে সেই জায়গায় যায়নি, তার জন্য সেই রিলেশন থেকে বেরিয়ে এসেছে। তবে হ্যাঁ, একটা রিলেশনে থেকে আর একটা রিলেশনে জড়ালে সেটা অবশ্যই খারাপ, কিন্তু একটা রিলেশন মানে স্টপ করার পর একটা রিলেশনে যেতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার বলা হচ্ছে আমি তো এই কথাটা বলেছিলাম, সবাই ভুলে যায় অনেক কথা। সেটা হচ্ছে ম্যাডামই বলেছিল, আমার কথা বাদ দাও, আমি নাই বলেছিলাম, আমি নাই খুব টিনার ক্লোজ হওয়ার চেষ্টা করেছি বা টিনাকে খুব ভালোবাসি বা ইমোশনাল তার প্রতি, তার জন্য বলেছি। ম্যাডাম নিজে তার লাইভে চেঁচিয়ে যেই লাইভে ঢেপি দিদি ছিল, সরি ঢেপি দিদি বলছি, ইপু দিদি, সরি ইপু দিদি ছিল, সেই ইপু দিদির সামনেই তো বলেছিল ম্যাডাম যে হ্যাঁ আলবাত করতে পারে, হ্যাঁ টিনার পার্সোনাল লাইফে কটা রিলেশন করবে সেটা তোমাদের বলবার কর্তব্য নয়, করতেই পারে, আলবাত করতে পারে একটা মেয়ে, এটা তো ম্যাডাম বলেছিল। তাহলে আজকের ডেটে শুধু আমাকে দোষ দেওয়া হচ্ছে, কেমন একটা লাগছে না ব্যাপারটা? ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, তারপরে আমাকে বলতে হবে। আচ্ছা, এইবার ইপু দিদি বলছে যে খোকা যে আগে কোনো রিলেশন করেনি বউ থাকা অবস্থায়, ঠিক আছে, তার প্রমাণ কে? টিনু। কারণ কি, টিনু একটা এতে বলেছে যে খোকা যখন প্রশ্ন করেছে আমি কি তোর বাইরে অন্য কারোর সঙ্গে এরকম রিলেশন করেছি, তখন ও বলেছে না, মানে যেটা সঙ্গীর সঙ্গে কল হচ্ছিল সেই কল রেকর্ড থেকে বেরিয়ে এসেছে যে খোকা আগে কোনো এরকম কাজ করেনি, তাই জন্য খোকা সেই দিক দিয়ে চরিত্রবান। আচ্ছা, বাই দা ওয়ে, টিনুও তো এরম কাজ আগে করেনি, ঠিক আছে। তাহলে কিন্তু বলা হয় যে টিনুকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার পিছনে এটাই কারণ যে টিনু অনেক কিছু প্রেম গুলছাড়িয়া উড়িয়েছে। ইভেন আমিও বলেছি কথাটা যে টিনুকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দেওয়া হলো, তাহলে কি টিনু গুলছাড়িয়া উড়িয়েছে, এটা অ্যাজাম্পশন করে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার খোকা কিন্তু একটা ভদ্রমহিলার কথা ওখানে বলেছিল যে টিনুকে বলেছিল যে ওই পাড়ায় একজন আমাকে পছন্দ করতো, এই করতো সেই করতো, এরম কথাও কিন্তু উঠেছে, ঠিক আছে। তো যাই হোক, তার বিয়েও হয়ে গেছে, এই ধরনের কোনো একটা কথা উঠেছিল, পুরনো কথা তো সব কিছু মনে থাকে না। তো এবার আমার একটাই বক্তব্য যে ভাই, খোকা হোক টিনু হোক যেই হোক, তারা তাদের পার্সোনাল লাইফে কি করছে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, না আমার বক্তব্য আছে না অন্য কারোর বক্তব্য থাকার কথা। কিন্তু যখনই খোকা নিজেকে সতা প্রমাণ করবে তখন বলতে আসতে হয় যে খোকা সতা কি করে প্রমাণ করছে, খোকা তো নিজে এইগুলো করে রেখেছে, এটা গেল। আচ্ছা, এবার টিনুর ক্ষেত্রে না, তোমরা যারা বলো যে আমি টিনুকে নিয়ে শুধু পজিটিভ ভিডিও করেছি, তাহলে ভুল বলছো। টিনুকে নিয়ে আমি বহু নেগেটিভ ভিডিও করেছি, যবে থেকে জানতে পেরেছি যে টিনু তার ছেলেকে নিতে ইন্টারেস্টেড নয় এবং তার মানে অন্যত্র বর থাকাকালীন ইললিগালভাবে কাউকে বিয়ে করে ফেলেছে। এই দুটো আমি অ্যাকসেপ্টই করতে পারিনি। প্রথম কথা হচ্ছে, যখন আমি টিনাকে কোনো এক সময় আমাকে টিনা ফোন করেছিল, আমি তাকে এই কথাটাই বলেছিলাম যে আমি তো জানি না তখন সে ফোকলার পাশে বসে বসে আমাকে ফোন করছে, আমি তার মানে ফোনের মধ্যে, আমি তো ভিডিও কল করিনি, আমি নর্মাল কলে ও আমাকে ফোন করেছে, আমি সেই কলই ধরেছিলাম। তো সেখানে আমি ওকে বলেছিলাম, দেখ ভাই, তোর এখন ফকলুর সঙ্গে রিলেশন আছে, সে থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো কথা নেই, ছিল কি আছে সেটা নিয়ে কোনো কথা নেই। আমি শুধু একটাই তোকে কথা বলি যে
আজকে যার সঙ্গেই তুই রিলেশনে 2-3 বছর তার সঙ্গে মেশ, তারপরে গিয়ে তুই ডিসিশান নিবি, তার আগে কোনো সিরিয়াস ডিসিশান নিস না। এবার তোর যদি মনে হয় যে লোকে কি বলবে, মানে একটা আমি হাজব্যান্ড ছেড়ে চলে এসে আবার একটা রিলেশন করেছি, আবার তাকে ছেড়ে অন্য রিলেশনে যাচ্ছি, তাহলে কিন্তু তুই চিন্তা করিস না, কারণ তোর লাইফ, তোর চয়েস। তাই সেখানে যদি তোর মনে হয় যে এই মুহূর্তে যাকে আমি চুজ করেছিলাম সেও আমার সঙ্গে মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তাহলে কিন্তু দেন সেই রিলেশন থেকে বেরিয়ে এসে নিজেকে ভালো রাখবার জন্য চেষ্টা করবি, ঠিক আছে? এবং একটা রিলেশনে 2-3 বছর মেশার পর তারপরে একটা সিরিয়াস ডিসিশনে আসবি। তো আমি কি তখন বুঝতে পেরেছি যে অলরেডি সে একে ইললিগালভাবে বিয়ে করে নিয়েছে? সে কথা কি টিনু আমাকে বলেছে? তাহলে একটা কথা ছিল, তো সেই জায়গা থেকে বলেছি। এবং অ্যাজ অ্যান ডেট আমি এটাই বিশ্বাস করি, টিনু হোক আর খোকা হোক, তাদের পার্সোনাল চয়েস, তারা কীরকম মেয়ের সঙ্গে থাকবে, কীরকম ছেলের সঙ্গে থাকবে, এবং তারা মানে কি রিলেশন মেনটেন করবে। কিন্তু আমি দুজনকেই এই কথাটা বারবার বলেছি যে ডিভোর্স করে নিজেদের রাস্তা আলাদা করে তারপরে তোমরা তোমাদের লাইফে তোমাদের মতো করে কাটাও। অন্য কাউকে ঝুলিয়ে রেখে আর অন্য কারোর সঙ্গে গুলছাড়িয়া উড়িয়ে কোনো লাভ নেই। না তো তার সঙ্গে ঠিকঠাক রিলেশন থাকবে বৈধভাবে, না তো এর সঙ্গে বৈধভাবে জিনিসটা হবে। তাই ব্যাপারটাকে ক্লোজ করো, তারপরে শুরু করো, ঠিক আছে? বাই দা ওয়ে, আরও একটা কথা, সেটা হচ্ছে আমাদের ইপু দিদি বলছে আমি নাকি বলেছি যে কিমা দিদির কাজলদানির সঙ্গে কোনো রিলেশন নেই ওইভাবে, কাজলদানির সঙ্গে কিমা দিদির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। নো, আমি সেটা নিয়ে একটু শর্টস করেছি, না আমি এরম কথা বলিনি। আমি বলেছি এতদিন পর সীমা দিদি এই কথাটা বলছে যে আমাকে কারোর সঙ্গে জুড়বে না। আমি না তো কাউকে দেখিয়েছি, কেউ কি দেখতে পেয়েছো? না তো কারোর সঙ্গে ঘুরতে গেছি, বেড়াতে গেছি। আমি সারাক্ষণ সংসার বা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকি। তাহলে আমাকে কারোর সঙ্গে কেন জোড়া হচ্ছে? আমার সঙ্গে কারোর মানে জোড়া হবে না। হ্যাঁ, আমাকে কেউ বন্ধু হিসেবে আমার পাশে দাঁড়াতেই পারে। আমার সংসার বাচ্চার পরেও যদি আমার পাশে কেউ দাঁড়ায়, তাহলে তাকে কি আমি কিছু বলতে পারবো? সেই জন্য বন্ধুত্বপূর্ণ রিলেশন আছে, কিন্তু তার সঙ্গে আমার কোনো পরকীয়ার রিলেশন বা এরকম কোনো রিলেশন নেই। এই তখনই আমি পুটুক করে হেসেছি, আর তখনই আমি এই কন্টেন্টটা করেছি এবং বলেছি যে এটা কি শোনালে তুমি এতদিন পর? এতদিন তো তুমি কাজলদানি লজ্জা পাচ্ছে, কি এসি কিনে দিয়েছে, খাট কিনে দিয়েছে, এই করেছে সেই করেছে, নানা কথা তুমিই বলেছো এবং সবার কাছে তুমিই ওপেন করেছো যে তোমার বরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, মেন্টাল গ্যাপ আছে। সেই ভিডিওটা আমি দেখেছিলাম, আমি শেয়ারও করেছিলাম আমার কমিউনিটিতে। তো গ্যাপ আছে, ঘুরতে যেতে চায় না, ঠাকুর দেখতে নিয়ে যেতে চায় না, অমুক তমুক, এই যে বিশাল গ্যাপ, সেই গ্যাপে কোনো কারোর সঙ্গে আমার এরকম একটা রিলেশন হচ্ছে, সেটা সীমাদি নিজেই তার ভিডিওতে বলেছে, পুরনো ভিডিওতে। তাই জন্য সেটাই সবাই জানতো। এবার উনি যদি আজকের বলেন যে না এটা নিয়ে কেউ কথা বলবে না, তোমরা কি দেখেছো? আমরা কেউ দেখিনি, কিন্তু তুমি তো নিজে স্বীকার করেছো। এবং আজকের ডেটে বলছো যে আমার সঙ্গে যার রিলেশন আছে সে কি এসে কোথাও বলেছে ফোকলার মতো? যেদিনকে ফোকলার মতো বলবে সেদিন প্রমাণ হবে। হাস্যস্কর। তো যাই হোক, তো সেটা নিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি এবং আমি নিজেই বলছি এটা কি কথা, আর তুমি আমাকে উল্টে দোষারোপ করছো। এই জন্যই বলে এই যে তোমরা দেখো না আর দুম করে ভিডিও করতে বসে যাও শুধুমাত্র কমেন্টের বেসিসে, কতটা ভুল বুঝতে পারছো তো? এটা বলেছিলাম। আচ্ছা, বাই দা ওয়ে, তুমি বলছো যে না আমি তোমাকে কোনোদিন চারানা চুনা বলিনি। আর তুমি কেন নিজেকে চারানা ভাবলে? আমি তো বলেছিলাম যে আমাদের বোতলের কমিউনিটিতে যে চারানা আটানাগুলো ঝোলে, তুমি কেন নিজেকে আটানা মনে করনি? এই দেখো, এই যে একটা কথা বললে, কারণ মনে করিনি তখন আমি এখানে নতুন, এই জোনে নতুন। তো আমার থেকে অনেক সিনিয়র মোস্ট ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল যারা কমিউনিটি পেয়েছিল এবং তাদের ভিউজ এবং সাবস্ক্রাইবার আমার থেকে বেশি ছিল। তাই তাদেরকে আমি আটানা ভেবেছিলাম, নিজেকে চারানা ভেবেছিলাম। এটা কি খারাপ ভেবেছিলাম? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে না, তুমি এরকম বলোনি যে ওদের যারা কমিউনিটিতে ঝুলেছে তাদের ভিডিও আমার দেখার দরকার নেই, আমি ডাইরেক্ট ওকে বলবো। হ্যাঁ, তখন তোমার কন্টেন্টই ছিল বোতল, তুমি অলওয়েজ বোতলকে কন্টেন্ট করতে, নেগেটিভ অ্যাসপেক্টে, এটা সত্যি। আর তুমি বোতলকে কন্টেন্ট করতে বলেই, বোতলের হয়ে যেহেতু আমরা ভিডিও করতাম তাই তোমাকেও আমরা কন্টেন্ট করতাম, ঠিক আছে? এখন তুমি বোতলকে সেই অর্থে কন্টেন্ট করো না, আর আমরাও বোতলের হয়ে তোমার জন্য ভিডিও করতে আসি না,
ঠিক আছে? তখন তুমি ওই বোতলকে কন্টেন্ট করতে বলেই তোমাকে আমরা রেসপন্স করতাম। এবার তোমার বক্তব্য ছিল চারানা আটানাদের ভিডিও দেখো না, ঠিক আছে? তুমি এখন বলছো যে না, আমি তো এই কথা বলিনি, আমি বলেছি ওদের ভিডিও দেখার প্রয়োজন নেই, কারণ কমিউনিটিতে ওরা ঝুলছে, আমি তো ডাইরেক্ট তাকে থ্রো করছি। আরে না, তুমি তাকে থ্রো করে ভিডিও করছো, কিন্তু তোমাকে যখন কেউ রেসপন্স করছে তুমি তাকে রেসপন্স করনি কেন? প্রয়োজন মনে করনি, কারণ তারা তোমার থেকে অনেক ছোট ছোট ক্রিয়েটার, তার জন্যই তো তুমি নিজে বলেছো যে আমরা তোমাকে ভিডিও করে 1000 ভিউজ কামাই, তাই তোমার নামটা আমরা ইউজ করি, ওই ঢেপি নামটা লিখে নাকি 1000 ভিউজ পাওয়া যায়। আমি তোমাকে এটাও বলেছিলাম, ঠিক আছে তাহলে ঢেপি নাম দিয়ে রোজ ভিডিও করবো, 1000 ভিউজ যখন পাওয়া যায়। তো যাই হোক, সেটা তো পরের ইস্যু। তুমি যে এখন বলছো না যে তুমি আমাদেরকে বলোনি চারানা চুনা বা চারানা আটানা বলোনি, বা ওদের ভিডিও দেখবো না বলো না, যাই হোক, এটা একটু হজম করতে অসুবিধা। তো সেই ভিডিওগুলো এখন খুঁজে বের করাও আমার জন্য মুশকিল, কারণ অত খাটতে আমি পারবো না, বিশ্বাস করো। না হলে আমি তোমাকে দেখিয়ে দিতাম যে তুমি কি বলেছো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। এরপর যে ভিডিওটা নিয়ে আসবো নেক্সট, সেটা হচ্ছে বোতলের কান্না। বাবা, সে কি অবস্থা। টাটা।